সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, আখাউড়া ক্যাম্ব্রিয়ান কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জেনে নেই আজকের আলোচনার বিষয় কি হবে। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। এই যে ব্যাকরণ শব্দটি আছে, এই শব্দটি তৈরি হলো কিভাবে একটু জেনে নেই। ব্যাকরণ শব্দটি তৈরি হয়েছে বি আ ক্রি এবং এই অন এগুলো মিলে। এখন বিষয়টি হচ্ছে এই যে বি এবং আ ক্রি যোগ অন সমান ব্যাকরণ কিভাবে হলো। হ্যাঁ, লক্ষ্য করে দেখো, এই যে বি এবং আ দুটি হচ্ছে উপসর্গ। এই উপসর্গের সন্ধি ঘটেছে। আর এই যে ক্রি সংস্কৃত ধাতু এবং এর সাথে সংস্কৃত একটি কৃত প্রত্যয় আছে, দুয়ে মিলে হয়েছে করণ। এখন কথা হচ্ছে এই যে ব্যাকরণ শব্দটি হলো যে কিভাবে হলো, সন্ধি বা কেমনে হলো। এখানে লক্ষ্য করে দেখো, বি এর শেষে কিন্তু উচ্চারণে ই আছে, এরপরে কিন্তু আ আছে। আমরা সন্ধির নিয়মে জানি যে ই এরপরে যদি ই থাকে মানে একই স্বর দুই পাশে, ই ই ই ই একই স্বর, তখন নিয়মে হয়ে যায় দীর্ঘ ই। হ্রস্ব ই, এক কথায় ই ই এরপরে যদি ই ই থাকে তখন কিন্তু দীর্ঘ ই হয়। আর যদি ভিন্ন স্বর আসে তখন জফলা প্লাস কার চিহ্ন হয়। লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু ই এর পরে ই নেই, অন্য স্বর মানে ভিন্ন স্বর আছে। ভিন্ন স্বর আসলে কি হয়, জ ফলা হয় প্লাস কার চিহ্ন হয়। এখন লক্ষ্য করে দেখি, বি এখানকার শেষ ধ্বনিটি উপরে চলে গেছে, কি ইটা উপরে চলে গেছে, আর এখানকার আ উপরে চলে গেছে। তাহলে এখানে থাকলো কি, শুধু ব থাকলো। এখানকার ই উপরে চলে গেছে, আ উপরে চলে গিয়ে নিয়ম হয়েছে। নিয়মে কি দাঁড়ালো, ই স্থলে জফলা হবে, আমি দিয়ে দিলাম বয়ের সঙ্গে জফলা, এবং আ স্থলে কার চিহ্ন, কার চিহ্ন আয়ের, তাহলে আয়ের কার চিহ্নটা কি, আকার, তাহলে ব্যা। বুঝতেই পারছো, বি যোগ আ এই দুটি উপসর্গ মিলে ব্যা হয়ে যায়। হ্যাঁ, তারপরে লক্ষ্য করে দেখো, এখানে একটি সংস্কৃত ধাতু আছে ক্রি। এখন এই ক্রির এর সঙ্গে অন প্রত্যয় যুক্ত হয়ে করণ হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যয় নিয়ে যখন আলোচনা হবে শিক্ষার্থী বন্ধুরা বিস্তারিত জানতে পারবে ক্রি যোগ অন মিলে কিভাবে করণ হয়েছে। এখানে আপাতত জেনে রাখি, ক্রিটা হচ্ছে সংস্কৃত ধাতু, এরপরে হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। এখানে গুণের কারণে অর হয়ে গেছে, মূল কথা করণ। তাহলে ক্রি যোগ অন করণ, বি যোগ আ বে, তাহলে দুইয়ের সমন্বয় হচ্ছে ব্যাকরণ। এর মানে হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এখন প্রশ্ন হচ্ছে কিসের বিশ্লেষণ, ভাষার উপাদানের বিশ্লেষণ। ভাষার উপাদানের বিশ্লেষণ। তাহলে ভাষার উপাদান কয়টি, চারটি। তাহলে ভাষার উপাদান চারটি। এই চারটি উপাদান নিয়ে আলোচনা করা ব্যাকরণের কাজ। ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে। ভাষার উপাদান যেহেতু চারটি, এর আলোচ্য বিষয় কয়টি হবে, চারটি হবে। তাহলে ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, তাহলে ভাষার উপাদান যেহেতু চারটি, তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। সেই চারটি কি কি, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ নিয়ে আলোচনা করে ব্যাকরণ। তাহলে ভাষার উপাদান চারটি, কি কি, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ব্যাকরণের আলোচ্য বিষয়ও চারটি, কি কি হবে, ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব। তত্ত্ব কয়টি তত্ত্ব, চারটি তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব। তত্ত্ব কয়টা তত্ত্ব, চারটা তত্ত্ব পাচ্ছি আমরা। এখন এই যে চারটা তত্ত্বে
কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সে সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। আমরা জানব কোন বিষয়টি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হবে, কোনটি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হবে, বাক্যতত্ত্বে কোনটি বা আলোচিত হবে, অর্থতত্ত্বে কোনটি আলোচিত হবে। এ সম্পর্কে শর্ট কিছু টেকনিক আমরা আজকে জানতে পারব। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, লক্ষ্য করে দেখবে ধ্বনিতত্ত্বে আলোচিত হবে সেই বিষয়গুলোই যার মধ্যে ধ্বনি শব্দটি আছে। যেমন ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন। তাহলে বুঝতেই পারছো ধ্বনি শব্দটি উল্লেখ আছে, এই জন্যে নিশ্চিন্তে এগুলো ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। আবারও বলছি, ধ্বনির উচ্চারণ স্থান, ধ্বনির প্রকার, ধ্বনির পরিবর্তন, এক কথায় ধ্বনি শব্দটি উল্লেখ থাকলে নিশ্চিন্তে ধ্বনিতত্ত্বেই আলোচিত হবে। এখন কথা হচ্ছে, এই যে নত্ব কিংবা এই যে সত্যবিধান, এটা কেন ধ্বনিতত্ত্বে আলোচিত হয়? কারণ এখানে তো ধ্বনি শব্দটির উল্লেখ নেই। হ্যাঁ, তারপরে এই যে বর্ণ, এটিই বা কেন ধ্বনিতত্ত্বে আলোচিত হবে? সন্ধি শব্দটিই বা, এক কথায় সন্ধিই বা কেন ধ্বনিতত্ত্বে আলোচিত হবে, এ সম্পর্কে আমরা এখন জানতে পারব। একটু আগে বলেছি, যদি আলোচ্য বিষয়ে ধ্বনি শব্দটি উল্লেখ থাকে নিশ্চিন্তে ধ্বনিতত্ত্বে আলোচিত হয় বলা যাবে। যেমন ধ্বনির উচ্চারণ স্থান, ধ্বনির প্রকার, ধ্বনি পরিবর্তন, এক কথায় ধ্বনি শব্দটি উল্লেখ আছে নিশ্চিন্তে এটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সন্ধি, বর্ণ, নত্ব, সত্য, বিধান, এখানে তো ধ্বনি শব্দটির উল্লেখ নেই, এগুলো কেন ধ্বনিতত্ত্বে আলোচিত হবে? হ্যাঁ, সে সম্পর্কে আমরা এখন জানব। হ্যাঁ, লক্ষ্য করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে সন্ধি শব্দটি হচ্ছে, এখানে সন্ধি মানে কি? সন্ধি মানে মিলন, তবে কিসের? পাশাপাশি দুই ধ্বনির মিলন। সন্ধি বললেই ধ্বনির মিলন বিষয়টি আমরা বুঝে থাকি। তাহলে বুঝতে হবে সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। এখানে দেখো ধ্বনি কথাটি উল্লেখ আছে। আর বর্ণ ধ্বনির লিখিত রূপ, সংজ্ঞাতেই কিন্তু ধ্বনি বিষয়টি উল্লেখ আছে। তাহলে বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। তাহলে বর্ণ কার লিখিত রূপ? ধ্বনির লিখিত রূপ। বুঝতেই পারছ এখানেও কিন্তু ধ্বনি কথাটি উল্লেখ আছে, ধ্বনির লিখিত রূপ। আর নত্ব সত্য বিধান, কিসের বিধান? দুটি ধ্বনির বিধান, একটি হচ্ছে মূর্ধন্য ন এবং আরেকটি হচ্ছে মূর্ধন্য স। এই মূর্ধন্য ন এবং মূর্ধন্য স, এই দুটি ধ্বনির বিধানই হচ্ছে নত্ব এবং সত্য বিধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করে দেখেছো এখানে সন্ধি বলতে ধ্বনির মিলন বুঝি, বর্ণ বলতে ধ্বনির লিখিত রূপকে বুঝি, আর নত্ব সত্য বিধান বলতে সেই বিধানকে বুঝি যেটি হচ্ছে দুটি ধ্বনির বিধান, মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর বিধান। তাহলে বুঝতেই পারছো এখানেও ধ্বনি বিষয়টি উল্লেখ আছে। এই তিনটি বিষয়ও ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে যা বুঝলাম এবং শুনলাম সেগুলো হচ্ছে, যদি ধ্বনি কথাটির উল্লেখ থাকে নিশ্চিন্তে ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। আর যদি এখানে লক্ষ্য করে দেখো ধ্বনি শব্দটির উল্লেখ নাই, তারপরেও ধ্বনিতত্ত্বে আলোচিত হচ্ছে, এর কারণ হচ্ছে এই সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, আর এই বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, নত্ব সত্য বিধান হচ্ছে দুটি ধ্বনির বিধান, সংজ্ঞাতে কিন্তু ধ্বনি উল্লেখ আছে। তাহলে বুঝতে হবে এগুলো ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। তাহলে আমরা চারটি কি জানি ব্যাকরণের আলোচ্য বিষয়, তত্ত্ব জানি কয়টা? চারটা, তার মধ্যে একটা পড়ে ফেললাম, ধ্বনি তত্ত্ব। এখন আমরা শিখব অর্থতত্ত্ব নিয়ে। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, যদি অর্থ কথাটা উল্লেখ থাকে নিশ্চিন্তে সেটি অর্থতত্ত্ব হবে।
একটু আগে বলেছি ধ্বনি থাকলে ধ্বনি তত্ত্বে, আর এখন বলছি অর্থ যদি উল্লেখ থাকে অর্থ তত্ত্বেই আলোচনা হতে হবে। যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বাচ্যার্থ, লক্ষ্যার্থ, শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার। বুঝতেই পারছো অর্থ শব্দটি আছে, অর্থ 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 এগুলো আসতেছে। মুখ্যার্থ, গৌণার্থ, বাচ্যার্থ, লক্ষ্যার্থ, শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার। তাহলে অর্থ শব্দটি উল্লেখ থাকলে নিশ্চিন্তে অর্থ তত্ত্ব দেব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন করতে পারো যে এই যে শব্দ উল্লেখ আছে, তো এখানে শব্দের অর্থ বিচার, এখানে শব্দও আছে অর্থও আছে, বাক্যের অর্থ বিচার, এখানে বাক্যও আছে অর্থও আছে, তাহলে কেন আমরা অর্থতত্ত্ব দেব, কেন শব্দতত্ত্ব বা বাক্যতত্ত্ব দেব না? মনে রাখতে হবে অর্থ না থাকলে শব্দের ভ্যালু নেই, অর্থ না থাকলে বাক্যের ভ্যালু নেই। কার পাওয়ার বেশি? অর্থের। বুঝতে হবে অর্থ থাকলে বাক্যতত্ত্ব দেয়া যাবে না, শব্দতত্ত্ব দেয়া যাবে না, যদিও শব্দ কিংবা বাক্যের উল্লেখ থাকে। তাহলে আমরা এতক্ষণ দুটো তত্ত্ব নিয়ে আলোচনা করেছি। প্রথমটি ছিল ধ্বনিতত্ত্ব। এ সম্পর্কে জেনেছি ধ্বনি শব্দটি উল্লেখ থাকলে নিশ্চিন্তে ধ্বনিতত্ত্ব, আর যদি সন্ধি, বর্ণ, নত্যসত্য বিধান হয় সেগুলোও ধ্বনিতত্ত্বে, কারণ সংজ্ঞায় ধ্বনি কথাটির উল্লেখ আছে। তারপরে জেনেছি যদি অর্থ কথাটির উল্লেখ থাকে নিশ্চিন্ত অর্থতত্ত্ব, মুখ্যার্থ, গৌণার্থ, বাচ্যার্থ, লক্ষ্যার্থ এগুলোতে আমরা অর্থ কথাটি পাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব বাক্যতত্ত্ব নিয়ে। মনে রাখতে হবে বাক্য কথাটির যদি উল্লেখ থাকে তাহলে নিশ্চিন্তে আমরা বাক্যতত্ত্ব নিয়ে অ্যান্সার করার চেষ্টা করব। তবে যদি অর্থ উল্লেখ থাকে তখন কিন্তু বাক্যতত্ত্ব দেয়া যাবে না, কারণ অর্থ উল্লেখ থাকলে শব্দতত্ত্বও হবে না, বাক্যতত্ত্বও হবে না। যেমন বাক্য, বাক্যের গঠন, বাক্যের উপাদানের সংযোজন, বাক্যের উপাদানের বিয়োজন। এখানে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু বাক্য উল্লেখ আছে, তাহলে বাক্য উল্লেখ থাকলে নিশ্চিন্তে আমরা বাক্যতত্ত্ব উত্তর করব। এখন কথা হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন, এখানে তো বাক্য উল্লেখ নেই, কেনই বা এগুলো বাক্যতত্ত্ব হবে? বুঝতে হবে জ্যোতি বা ছেদ চিহ্ন আমরা বাক্যে ব্যবহার করি। এক কথায় প্রকাশ, এখানে কথা হচ্ছে বাক্য, যার অপর নাম বাক্য সংকোচন, এটাও কিন্তু বাক্যতত্ত্বেই আলোচিত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখেছ যে বাক্য উল্লেখ থাকলে নিশ্চিন্তে আমরা কি করব? বাক্যতত্ত্ব দেব। বাক্য, বাক্যের গঠন, বাক্যের উপাদানের সংযোজন, বাক্যের উপাদানের বিয়োজন, বাক্য সংকোচন, তারপরে জ্যোতি বা ছেদ চিহ্ন, এগুলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আমরা চারটি তত্ত্বের মধ্যে এতক্ষণ আমরা তিনটি তত্ত্ব নিয়ে আলোচনা করেছি, তাহলে পারবো না কোনটা? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। হ্যাঁ মনে রাখতে হবে যেটা পারবো না সেটাই হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। যেহেতু আমরা তিনটা পারি, ধ্বনিতত্ত্ব পারি, অর্থতত্ত্ব পারি, বাক্যতত্ত্ব পারি, তাহলে পারি না কোনটা? পারি না হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তাহলে বুঝতে হবে আমরা যে তিনটা পারি এর মধ্যে না পড়লেই সেটি কি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। যেমন লক্ষ্য করে দেখো বচন। হ্যাঁ বচন শব্দে কিন্তু ধ্বনি উল্লেখ নাই, অর্থ উল্লেখ নাই, বাক্য উল্লেখ নাই, তাহলে বুঝতে পারছো এটা ধ্বনিতত্ত্ব হতে পারে না, শব্দতত্ত্ব এটা বাক্যতত্ত্ব হতে পারে না, অর্থতত্ত্ব হতে পারে না। তাহলে হবেটা কি? এটি হবে শব্দতত্ত্ব, যার অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো এই যে সমাস, এখানেও কিন্তু সন্ধি, মানে এখানে কিন্তু ধ্বনির উল্লেখ নাই, অর্থের উল্লেখ নেই, বাক্য কথাটির উল্লেখ নেই, তাহলে এটি কি ধ্বনিতত্ত্বে হবে না, বাক্যতত্ত্বে হবে না, অর্থতত্ত্বে হবে না, তাহলে হবে কোথায়? শব্দতত্ত্বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে জানলাম সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। ব্যাকরণ সম্পর্কে জেনেছি এটি চারটি অংশের সমন্বয়ে গঠিত। বি, আ, ক্রি, অন। এখানে বি এবং আ দুটি উপসর্গ, আর ক্রি হচ্ছে সংস্কৃত ধাতু, আর অন হচ্ছে সংস্কৃত প্রত্যয়। এই চারটির সমন্বিত রূপ হচ্ছে ব্যাকরণ, যার মানে হচ্ছে
কি বিশ্লেষণ। তবে কিসের বিশ্লেষণ? ভাষার উপাদানের বিশ্লেষণ। ভাষার উপাদান 4টি, অতএব ব্যাকরণের আলোচ্য বিষয়ও 4টি। ভাষার উপাদান ছিল কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। আর ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব। আমরা 4টি তত্ত্ব জেনেছি। আর এই 4টি তত্ত্বে কোন বিষয়গুলো আলোচনা হবে সেটাও আমরা জেনেছি। ধ্বনিতত্ত্বে আলোচিত হতে হলে অবশ্যই ধ্বনি শব্দটি থাকতে হবে। আর যদি সন্ধি, বর্ণ বা নত্যসত্য বিধান হয়, এগুলোও ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। কারণ হচ্ছে এখানে যদিও ধ্বনি শব্দটির উল্লেখ নাই, কিন্তু সংজ্ঞায় ধ্বনি বিষয়টি আছে। নত্যসত্য বিধান 2টি ধ্বনির বিধান, সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। এ সম্পর্কে আমরা জেনেছি। তারপরে বলেছি অর্থ থাকলে অবশ্যই অর্থতত্ত্বে আলোচিত হবে, বাক্য থাকলে বাক্যতত্ত্বে, বা বাক্য সংক্রান্ত হলেও বাক্যতত্ত্বে। আর যেটা আমাদের আয়ত্তে নেই সেটি হচ্ছে শব্দতত্ত্ব, যার অপর নাম রূপতত্ত্ব। আচ্ছা, তোমরা বাক্যতত্ত্বের অপর নাম হিসেবে পাবে পদক্রম, শব্দতত্ত্বের অপর নাম হিসেবে পাবে রূপতত্ত্ব। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এটুকুই। তোমরা ভালো থেকো। আগামী ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্ণ প্রকরণ। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।